সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প রয়েছে, কোথাও তো সমন্বয়ের কোথাও অভাব হয়, সে কারণে শহরের রাজধানীতে প্রকল্পের ঘোষণা হচ্ছে, মফস্বলে গিয়ে প্রকল্পের কতটা বাস্তবায়ন হচ্ছে এটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে বা কনসার্ন ডিপার্টমেন্ট ঠিকঠাক দেখছে? ঠিকঠাক দেখলে এটা এই দিন আমাদেরকে দেখতে হয় না। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার, চা শ্রমিক ইউনিয়ন এবং কোম্পানিগুলো 2016 থেকে 2023 প্রায় 22 থেকে 23 বার মিনিমাম ওয়েজেস নিয়ে চা শ্রমিকদের আন্দোলন মানে মিটিং করার পরও এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেসটুকু ঠিক করতে পারলো না রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা রাজ্য চলছে, এটা সার্কাস চলছে, এটা সরকার চলছে না। অনাহারে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। আজকে যে চা শ্রমিকের কথা বলছেন, সত্যি ভাবতে কষ্ট লাগছে। এটা খোঁজ নিলে দেখা যাবে বর্তমান যে সমস্ত চা শ্রমিক আছে তাদের একদিনের জন্য সম্ভবত 8 থেকে 9 টাকা বরাদ্দ করা আছে তাদের মিলের জন্য, একদিন মিলের জন্য। কোন জায়গায় আমরা আছি? আর এত প্রকল্পের কথা বলছে, চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প শুধু খাতায় কলমে হয়ে যাচ্ছে, বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। কারণ গতকালকে আমি বিধানসভার মধ্যে এক কোশ্চেনের প্রতি উত্তরে পেলাম, একজন জেলে থাকা বন্দির একদিনে 52.54 টাকা খরচ, তার জন্য খাদ্যের জন্য বরাদ্দ করা হচ্ছে। খাতায় কলমে এত টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে, কিন্তু দিনের শেষে সে কত টাকার খাবারটা পাচ্ছে সেটা দেখভালের জন্য যে মনিটরিং কমিটি হওয়া দরকার সেটাকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে। এখান থেকে হয়তো কোনো পার্সেন্টেজ বা কাটমানি বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে এগুলোকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে। জেলের প্রসঙ্গ তুললেন, রামনগরের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি লোকসভাতে গোটা দেশে জেলে কতজন বন্দী রয়েছে, তাদের কি অবস্থা, এবং সেখান থেকে এই যে অতিরিক্ত বন্দির সংখ্যা লোকসভা থেকেও জানানো হয়েছে, সেখান থেকে মানে বের করার উপায় কি, মানে জেল সংক্রান্ত 3টি প্রশ্ন। আরেকবার বলুন, কে করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, রামনগরের সাংসদ এবং তৃণমূল কংগ্রেস। এত ন্যাশনাল ইস্যু, স্টেটের ইস্যু, তিনি যেখানকার বিধায়ক এমপি, গার্মেন্টস হাব ওখানকার আছে একটা, এগুলো বাদ দিয়ে হঠাৎ জেলের কোশ্চেন তিনি করতে গেলেন কেন? জেলের যাওয়ার প্রস্তুত নিচ্ছে না কি কি কোশ্চেনটা করেছে একটু আরেকবার বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে গোটা দেশে মোট বন্দির সংখ্যা কত, আর জেলে যে বন্দির সংখ্যা রয়েছে তা অতিরিক্ত কিনা, এবং কত দেশে কত বন্দি রয়েছে, এবং এই অতিরিক্ত বন্দির ক্ষেত্রে রাষ্ট্রমন্ত্রক কি ভাবনা চিন্তা করছে। মানে কোশ্চেনটা তো এটা ছিল, ক্যাপাসিটি কত, ইন প্রেজেন্ট কত আছে, আর যদি অতিরিক্ত হয় তার ক্ষেত্রে কি সমস্যা। তিনটে তো ভয়ঙ্কর কোশ্চেন করেছে। ক্যাপাসিটি কত আছে তার নিশ্চিতভাবে দেখা যাবে হয়তো যে উত্তর দিয়েছেন ইউনিয়ন মিনিস্টারের পক্ষ থেকে, দেখবেন ক্যাপাসিটির বাইরে আছে। কারণ রাজ্য সরকারি কেন্দ্র সরকারের যে ক্যাপাসিটি আছে তার বাইরে যায়। তবে কিন্তু এই ধরনের এই সময় প্রশ্ন করার মধ্যে কিছু তো হয়তো হিডেন এজেন্ডা থাকতে পারে। তিনি কি ভয় পাচ্ছেন নাকি? কারণ তার দলেরই তো একাধিক নেতার, কেউ রাজ্যের জেলে আছে তো কেউ দিল্লির জেলে আছে। আগামী দিনে কোথায় থাকবেন না থাকবেন, বা তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, যারা দুর্নীতি করেছেন, একটা হেভি অংশের তো মানে যুব মাদার এক্ষেত্রে দুর্নীতি কেউ লিমিটেশন রাখেনি, সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিটা করেছেন। হেভি অংশের মানুষজন কত জেলে থাকবে, কত জেলে রাখার ক্যাপাসিটি আছে, সেটা নিয়ে হয়তো ভাবছি। আমি যতটুকু জানি ভারতবর্ষের সমস্ত জেল মিলিয়ে ক্যাপাসিটি প্রায় ওই 4.5 লক্ষের আশেপাশে হবে। আর তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত এত দুর্নীতি করে ফেলেছে, এই 4.5 লক্ষের ডবল হয়ে যাবে। সেগুলো কি হয়তো এখন নিয়ে হয়তো ভাবছেন যে আগামী দিনে এদের কোথায় থাকবে না থাকবে এখন থেকে। কারণ আবার যে 3 নম্বর কোশ্চেন আপনি যেটা বললেন, যদি অতিরিক্ত হয়ে যায় তার জন্য কি সমাধান করছে, মানে এখন থেকে হয়তো তিনি যেখানে থাকতে চাইছেন বা থাকার মানে থাকতে পারে আগামী দিনে, তার জন্য হয়তো মানে ব্যবস্থা নিচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী সংসদে যোগ করতে তুলনা করলেন। তিনি বললেন যে কংগ্রেস বিচ্ছিন্নতাবাদের উত্তর দক্ষিণ আলাদা করতে চাইছে এবং দেশকে সামগ্রিকভাবে এত বেশি করে পিছিয়ে রেখেছে। আপনার খারাপ লাগছে? দেখুন, কংগ্রেস বলে নয়, হ্যাঁ আমরা 2021-এ নির্বাচনে সংযুক্ত মোর্চায় লড়াই করেছিলাম। আজকেও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক আমি বলি, যদিও কংগ্রেস এটাকে মানতে চায় না। যদি মানতে চাই না আছে তারা মানতে চায় না বলে এখন কংগ্রেসকে যদি এই ধরনের আক্রমণ করে তারপর চুপ করে থাকাটা অনুচিত। কারণ কংগ্রেসের হাত ধরে আমরা রাজ্যের দেশ কতটা এগিয়ে গেছে আমরা জানি। আজকে অনেক কথা বলছে দেশ পিছিয়ে ছিল, কিন্তু মোদিজি এসে এমন কিছু জিনিস তৈরি করতে পারলো না, বা এই 10 বছর চলছে তাদের, যেটা আগামীতে সেটা দেখাতে পারবে। কি দেখছি আমরা, যে এলআইসি 1956 সালের দিকে তৈরি হয়েছিল, মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে সেই এলআইসি আছে 30,000 কোটি টাকার উপরে প্রপার্টি,
তার শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের এয়ারলাইন্স ছিল, সেটা দিচ্ছে। সরকারি সম্পত্তিগুলোকে সব বিক্রি করতে চাইছে বা বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে। যখন এটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে, আলোচনার বিষয়বস্তুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের আক্রমণ করছে। যে প্রমিসগুলো করে কেন্দ্রে ক্ষমতা এসেছিল বিজেপি সরকার, একটা পূরণ করতে পেরেছে, সবটাই ব্যর্থ হচ্ছে। ফলে কি ধর্মের নামে কোনো সময় রাজনীতি করে ভোটটাকে ধরে রাখার চেষ্টা করছে, তো কোনো সময় তার প্রধান বিরোধী দলকে আক্রমণ করে ভোটটাকে ধরে রাখার চেষ্টা করছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী ঘটনাগুলো কংগ্রেসকে বলেছে যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএসএফ নিয়ে। মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বিএসএফ এর কাগজ দেওয়া হচ্ছে এনআরসি সংক্রান্ত বিষয়, সেটাকে মুখ্যমন্ত্রীকে খণ্ডন করতে, মানে মুখ্যমন্ত্রীকে সেটাকে প্রমাণ করতে হবে যে এটা সত্যি তার কাছে অভিযোগ আছে, তথ্য সহকারে বিধানসভা পত্র আসতে হবে, নাহলে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা দিতে হবে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে চিঠি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কিভাবে দিচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে শুধু ভোটের রাজনীতির জন্য আমরা বিভিন্ন সময় যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করছি, মোটেই কাম্য নয়। আমিও শুনছিলাম নাকি বিএসএফ কাগজ ধরিয়ে দিচ্ছে, ওটাই নাগরিকত্বের প্রমাণ হবে, আনাবে তা হবে। ব্যাপারটা হচ্ছে বিএসএফ এর কি রাইটটা আছে এই ধরনের কোনো পেপার ইস্যু করার? প্রথম কথা তো এই রাইটটাই নাই বিএসএফ এর। দ্বিতীয় কথা, বিএসএফ দিচ্ছে কি দেয়নি, শঙ্কর ঘোষ যেমন প্রশ্ন করেছেন, সাথে সাথে বিএসএফ এর যারা আধিকারিক আছে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলছেন না কেন? রাজনৈতিকভাবে শঙ্কর ঘোষ যে প্রশ্ন করেছে সেটাকে উপেক্ষা করা যায় না। তবে ক্ষমা চাওয়ার ব্যাপার না যাওয়ার পরে সেটা একটা পর্যায়ে এসে দাঁড়াবে। কিন্তু বিএসএফ এর আধিকারিকরা চুপচাপে কথা শুনে নিচ্ছে কেন? আমি এই বিষয়ে একটা প্রসঙ্গই বলবো বাংলার জনগণের কাছে, যে মমতা ব্যানার্জি মহাশয়ের কথায় আপনারা এনার কথায় কেউ উত্তেজিত হবেন না। 2021 নির্বাচনের সময় সেন্ট্রাল ফোর্সকে খুন্তি কি অ্যান বলেছিল, বলে মানুষকে এক প্রকার প্রভোগ করিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি না শীতলকুচির ঘটনা। শীতলকুচিতে চারটে তাজা প্রাণ হারিয়েছিল। এত প্রায় 2.5 বছর হতে যাচ্ছে। শীতলকুচির যাদের প্রাণ গিয়েছিল তাদের পরিবার কিন্তু এখনো বিচারটা পেল না। তো আগামী দিনে এই বিএসএফ এর প্রতি মানুষকে এই যে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, এই ট্র্যাপে কেউ পা দেবেন না, এটা আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব। আশা করব আগামীকাল যে বাজেট রাজ্যের পক্ষ থেকে পেশ হবে, জনকল্যাণমুখী বাজেট হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে মানুষ যাতে উপকৃত হয় এই বাজেট হবে। ওই লক্ষ্মীর ভান্ডারকে দেখিয়ে ভোটকে পার করানোর জন্য কোনো চমকের বাজেট আশা করছি হবে না। মানুষের যেটা প্রয়োজন আছে, হসপিটালে বেড নাই, পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই, পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নাই, তার ব্যবস্থা থেকে শুরু করে স্কুলগুলোতে শিক্ষক নাই, কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে দেওয়ার প্রয়োজন আছে সেগুলো নাই। সাথে সাথে জনকল্যাণমুখী বাজেট হবে এটা আশা করব। তারপরেও হচ্ছে এই সরকারের কাছ থেকে বেশি আশা করাটাও আমাদের যেন বৃথা হয়ে যাচ্ছে। কারণ বিগত বাজেটগুলোতে দেখলাম তো আমি যে বিধায়ক থাকার পরে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই যে অর্থনৈতিক যে দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠতে হবে। শুধু দান খায়রাতির রাজনীতি করতে চাইছে। আমি তারপরেও আশা করছি কিঞ্চিত হলো যে আগামীকাল সরকারি কর্মচারীরা ডিএনএ যে আন্দোলন করছে, ডিএর যে তাদের যে ডিমান্ড, সেটা যাদের যে ক্ষোভটা আছে সরকার কিছুটা হলেও তাদেরকে আগামীকাল প্রশমিত করবে। এবং সমকাজে সমবেতন সহ সিভিক ভলেন্টিয়ার, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র থেকে শুরু করে যারা আছেন এমএসকে এসএসকে, যারা টিচার আছেন, প্যারা টিচার, তাদের দিকেও সরকার তাদের মুখের দিকে তাকাবেন, সদর্থক ভূমিকা নেবেন। কালচিনিতে যা আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং তার পাশাপাশি রাজ্য এই ক্ষেত্রে যে তদন্তগুলো করছিল সেগুলো আপাতত বন্ধ রাখার কথা বলেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সম্ভবত, যে তারা নিশ্চিতভাবে কোনো অবজারভেশন নিয়েছেন তারা, যে জিনিসটা ছোটখাটো বিষয় নয়। এখানে রাজ্যকে যদি ইনভলভ করা হয়, কারণ রাজ্য সরকারের ঘনিষ্ঠ যারা আছেন তাদের দ্বারাই তো এই সমস্যাগুলো হচ্ছে। আর এত দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তার এখনো নির্দেশনা রাজ্য সরকারের পুলিশ তার কোথায় লোকেশন ট্র্যাক করতে পারছে না। লোকেশন ট্র্যাক করলেও জনমানুষে নিয়ে আসছে না। সুতরাং এই ধরনের কোনো হয়তো তারা অবজারভেশন পেয়েছে, সেই জন্য করেছে। তারপরেও আমি বলবো যে আমরা চাই যারা আমাদের রেশন দুর্নীতি নিয়ে যারা তদন্ত কোর্ট নির্দেশে যারা তদন্ত করতে গিয়েছিল, যাদের মাথা ফাটালো ইডি আধিকারিক থেকে শুরু করে ওখানকার যারা কেন্দ্রীয় বাহিনী ছিল, তাদের সাথে যারা খারাপ আচরণ করলো, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। এবং এই খারাপ আচরণ করতে যারা নির্দেশ দিয়েছে সেই
শাহজাহান শেখ হতে পারে, আরো ওর উপরে কেউ থাকতে পারে, তাদেরকে বিচার ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা হবে। আপনার কাছে কি মনে হয়, আপনি নতুন বিধায়ক এবং এই ধরনের ঘটনা ধরে বাজেট ভাষণ হয়েছে গত 3 বছর ধরে রাজ্যপাল থেকে, কিন্তু এবারে রাজ্যপাল দিন করে মনে হচ্ছে আপনার? দেখুন, মূল বিষয়বস্তু বলছি যে রাজ্যপালের ভাষণের ক্ষেত্রে যে এবারে বাজেটের আগে রাজ্যপাল ভাষণ হলো না, এটা আইন বহির্ভূত কিছু করেনি। তারপরেও বলবো, রাজ্যপাল যে বক্তব্যটা দিত রাজ্য সরকার ঠিক করে দিত, প্রিন্ট করে দিত, রাজ্যপাল এসে সেটাকে পড়ে দিত, এর বাইরে কিছু না। কিন্তু রাজ্যপাল আসেনি, এটা নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক আছে। আমি শুধু একটা কথাই বিষয়ে বলতে চাই, আইন আইনের পথে চলে, সাথে সাথে কিছু কনভেনশন থাকে, কিছু রীতিনীতি থাকে। এবারে যে আমরা রাজ্যপালকে দেখতে পাচ্ছি না, এটা জাস্ট রীতির একটা ব্রেক হলো। আইনের কোনো ব্রেক হয় না, লয়ের কোনো ব্রেক হয়নি। আর আর কিছু আমার কাছে খবর হলো কাল, গতকালকে তো বলে দিলাম। সিআইডি তদন্ত চলছে, কিন্তু তার স্ত্রী এবং তিনি নিজে এখনো ডিগ্রি প্রিন্সিপাল এবং হাই স্কুলে যান। এই সিরাজউদ্দিনের মাথায় কার হাত আছে দেখতে হবে। তো সিরাজউদ্দিনের মাথায় অনুপ্রেরণার হাত থাকতে পারে, না হলে যেখানে এটা নিয়ে এত রেডে করে উঠছে, এটা নিয়ে যখন এত আলোচনা হলো, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখালো, আপনার এক্সপোজ হলো, এটা জনমানুষে আসলো, তারপরেও সিআইডি তদন্ত করছে, তদন্ত করতেই থাকবে। কারণ সিআইডি কে যারা কে পরিচালিত করছে? মুখ্যমন্ত্রী। সিআইডির কি ভূমিকা নিয়ে আমরা তো দেখেছি, আমি তো নিজে দুবার সিআইডির সামনে হয়ে এসেছি তো, এবং কলকাতা হাইকোর্টের এক স্বনামধন্য বিচারপতির স্বামীকে সিআইডি দিয়ে কি করতে চেয়েছিল আমরা দেখেছি, বিভিন্ন সময় বিরোধীদেরকে সিআইডি লাগিয়ে দিয়ে কি করতে চাই দেখেছি। সেই সিআইডি আবার তৃণমূলের এক ঘনিষ্ঠ নেতার কিভাবে কি দুর্নীতি তার তদন্ত করবে, চলছে, ডেটের পর ডেট পড়বে, আর ওরা ওইরকমই থাকবে। সন্দেশখালীর ঘটনা হ্যাঁ, অবশ্যই আলোচনা শুরু হয়েছে। আগামী 10 তারিখে আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সেখান থেকে আশা করছি আমরা কোনো একটা বার্তা দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই দারুণ কথা বলেছে। আমার ইচ্ছাটা আমি জনমানুষে এনেছি, এবং এটা আমার রাজ্য কমিটির কাছে প্রস্তাব রেখেছি। রাজ্য কমিটি আমাকে অনুমোদন দিলে আমি আপনার ওখানে নির্বাচনী প্রচার শুরু করে দেবো। হ্যাঁ, আমি পার্টির কাজ তো শুরু করে দিয়েছি অনেক আগে থেকে। যদি ব্যক্তিগত আমাকেই যখন ক্যান্ডিডেট আমার পার্টি করে, তাহলে আমি আমার নামে নির্বাচনী প্রচার শুরু করে দেবো। দেখুন, পার্টির ওপরে কেউ নয়, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এই ধরনের ব্যাপার নয়। পার্টির মধ্যে গণতন্ত্র আছে, পার্টি যেটা বলবে সেটা হবে। আশা করছি পার্টি আমাকে ওখানকার কন্টেস্ট করার জন্য আমাকে অনুমোদন দেবে। আমি তো দায়িত্ব নেব। এবং সেই বিল পাশের সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের প্রশ্নপত্র ফাঁসের কথা উল্লেখ করেন। দেশের কাছে এই রাজ্যের প্রশ্নপত্র ফাঁসটা ইস্যু হয়ে যায়, ভাবমূর্তিতে আঘাত লাগছে। ভাবমূর্তিতে অবশ্যই আঘাত লাগছে। এত আঁটো বেঁধে বলছে এক্সাম নিয়ে হবে। 2 বছর আগে দেখলাম টেট পরীক্ষা দিতে যাচ্ছিল, সেখানে শাখাপালা খুলিয়ে নেওয়া হয়েছিল। মানে যে ধরনের এনার নীতি বা নিয়ম দেখানোর চেষ্টা করছে, বাস্তবে ফাঁক রয়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা চলছে, পরপর 3 দিন শুনলাম 2 দিন কোশ্চেন আউট হয়ে গেল। কোশ্চেন আউটকে বন্ধ করতে পারছে না, এদিকে সার্চ হচ্ছে, মোবাইল নিয়ে যেতে পারবে না, অবশ্যই সেগুলোকে ব্যান করা দরকার। কিন্তু তারপরেও কিভাবে পৌঁছাচ্ছে, কিভাবে ছবি উঠছে, ছবি উঠে পাবলিক ডোমেইনে কিভাবে আসছে, এটা রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রীকে দায় নিতে হবে, এড়িয়ে গেলে চলবে না। কিন্তু এরা ব্যর্থ হচ্ছে আটকানোতে, প্রশ্নপত্র ফাঁস আটকাতে। ফলে রাজ্যের ভাবমূর্তিতে আঘাত লাগছে জাতীয় স্তরে। মনরেগার যে দুর্নীতির তদন্ত গতকাল ইডি শুরু করে, সামনে আসছে রথীন্দ্রনাথ দেব নাম, এবং তিনি বহিষ্কৃত এই ইতিমধ্যে চাকরি থেকে, কিন্তু তিনি জেলও কেটেছেন। তারপরেও তিনি নাকি এতই প্রভাবশালী, তাকে ছাড়তে বাধ্য হয়েছিল, এবং একটা অভিযোগ বিরোধীরা। ব্যাপারটা হচ্ছে, এরা চাকরি থাকলো না থাকলো এদের কাছে এটা ম্যান্ডেটরি না। এরা যে দুর্নীতিটা যে লেভেলের করছে, শুনলাম তার বান্ধবী না কাকে প্রায় 15-17 লক্ষ টাকা গিফটও দিয়েছে। মানে সে কি লেভেলের দুর্নীতি করেছে, চাকরি দিয়ে কত টাকা ইনকাম করবে, যদি আবার ডিএ ঠিকঠাক পাচ্ছে না, কত টাকা ইনকাম করবে? দুর্নীতি করার যখন সুযোগ পাচ্ছে বা সুযোগ দিচ্ছে শাসক ঘনিষ্ঠ হওয়ার ফলে, সে করে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এরা যেগুলো হচ্ছে চুনোপটি, এরা কাদের নির্দেশে এই দুর্নীতিগুলো করলো, এদের মাথায় কি আছে? অর্গানাইজ ওয়েতে যেটা ক্রাইমটা করেছে, এই দুর্নীতিটা যে করেছে, এদের মাথায় কি আছে, সেইগুলোকে কবে বার করাবে? সবসময় দেখছি কি
কাউন্সিলরের বাড়ি যাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি যাচ্ছে, কিন্তু যাদের নির্দেশে দুর্নীতিটা হচ্ছে সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না। সে চাকরি নিয়োগ থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, পৌরসভা নিয়োগ থেকে শুরু করে 100 দিনের কাজেও দেখছি এই ধরনের হচ্ছে। 2 বছর ধরে নিয়ে শুধু নাড়াঘাটাই হলো করছে, কিন্তু যাদের নির্দেশে 14.5 লক্ষ, প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, যাদের মূল যারা হোতা তাদেরকে তো ছেড়েই রেখেছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সিরাজ উদ্দিন এবং তিনি তার স্ত্রীকে বেআইনি ভাবে বাংলাদেশে 40টা সিটি প্রধানমন্ত্রী বলেছে বাংলার প্রতি এত নজর কেন ওনাদের সবার? দেখুন, কে কংগ্রেস কোথা থেকে কন্টেস্ট করে কটা সিট করবে না করবে, বা বিজেপি কোথা থেকে করবে, আইএসএফ করবে, তার জনগণের উপর নির্ভর করছে। জনগণ ভোট দিলে জিতবে, জনগণের ভোটে আমরা বিশ্বাসী, জনগণের রায়তে আমরা বিশ্বাসী। যেটাই মনে করবে তাতেই ম্যান্ডেট দেবে, তারাই আসবে। কিন্তু নিশ্চিতভাবে একটা কথা আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী হয়তো বিরোধী শক্তিদেরকে, অবিজেপি শক্তি যারা আছে তাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য বারবার আক্রমণ করার চেষ্টা করছে। আচ্ছা, এই